আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘদিনের জল্পনা কল্পনা শেষে বিনিয়োগ বাজারকে ঘুরে দাঁড়ানোর জন্য এবং বিনিয়োগকারীদের পাশে থাকার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে একজন প্রতিনিধি আসবেন, ডক্টর আনিসুজ্জামান। তার সাথে সাধারণ বিনিয়োগকারীদের যেসব সংগঠন রয়েছে এবং সাধারণ বিনিয়োগকারীরা তার সাথে আলোচনায় বসবেন এবং সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে কী ধরনের মতামত এবং পরামর্শ দেওয়া যায় সেসব নিয়ে আলোচনা হবে। সুতরাং আমি প্রথমে এটা পড়ে শোনাবো, এরপর আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। শেয়ার বাজারের সংকট মোকাবেলায় বিনিয়োগকারীদের মূল 4 দাবি। টেকসই ও স্থিতিশীল শেয়ার বাজার সংগঠনে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে উচ্চ পর্যায়ে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদার ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আজ বৃহস্পতিবার 22শে মে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন দেশের বিভিন্ন বিনিয়োগকারী সংগঠনের প্রতিনিধিরা। দীর্ঘদিনের দাবি এবার আলোচনার টেবিলে। শেয়ার বাজারে চলমান অস্থিরতা, ধারাবাহিক দরপতন, বিনিয়োগকারীদের আস্থার সংকট, নিয়ন্ত্রণ সংস্থার দুর্বলতা এবং বাজারে চলমান অনিয়ম, এসব বিষয় নিয়ে বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছেন। মানববন্ধন, স্মারকলিপি ও সংবাদ সম্মেলনের মাধ্যমে বারবার তারা তাদের দাবিগুলো সামনে এনেছেন। তাদের অভিযোগ, শেয়ার বাজার ব্যবস্থাপনায় জবাবদিহিতার অভাব ও দক্ষ নেতৃত্বের কারণেই সাধারণ বিনিয়োগকারীরা বারবার ক্ষতির মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারী সংগঠনগুলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তার নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগ দাবি করেছে। পতন নেপথ্য কী? বর্তমানে শেয়ারবাজার সূচক নেমে এসেছে 2013 সালের পর সর্বনিম্ন পর্যায়ে। অধিকাংশ কোম্পানির শেয়ার দর ক্রমাগত কমছে, ফলে বিনিয়োগকারীরা প্রতিদিন ক্ষতির মুখে পড়ছেন। বিশ্লেষকদের মতে বারবার আশ্বাস ও নীতিগত হস্তক্ষেপের পরও বাজারে স্থিতিশীলতা ফিরছে না, যা মূলত কয়েকটি কারণে, যেগুলোর মধ্যে অদক্ষ নেতৃত্ব, নতুন অর্থ প্রবাহের অভাব, বাজার মনিটরিংয়ের দুর্বলতা, কারসাজি রোধ ব্যর্থতা, সুবর্ণের অভাব, শোষণের অভাব ইত্যাদি। বিনিয়োগকারী সংগঠনের মূল 4টি দাবি নিয়ে তারা আলোচনা বসতে চাচ্ছেন। আমরা সেই দাবিগুলো একটু আপনাদের পড়ে শোনাই, এরপর আমরা আলোচনা করব। আপনার শিরোনামে কিন্তু দেখতে পেয়েছেন যে আমরা বাইব্যাক আইনে আলোচনা করব, আমরা 30%। দেখুন, এখানে যে পেশাদার নেতৃত্ব, কারসাজি ও অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা, স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা, বিনিয়োগ বান্ধব নীতিমালা ও কাঠামো, এসব আমি আপনারা যদি পড়ে দেখেন আপনি তেমন কোনো কিছু পরিবর্তন গদমাখা কথাগুলো এখানে আলোচনা নিয়ে এসেছে। আমি যে আলোচনার শিরোনামে আপনাদেরকে দেখেছি, এখানে আলোচনার শিরোনামে রেখেছি যে বাইব্যাক আইন দ্রুত চালু করতে হবে এবং 30% ডিরেক্টর হোল্ডিংস থাকতে হবে, জেড ক্যাটাগরিকে 2% ডিভিডেন্ড দিতে হবে, ওটিসি থেকে মূল মার্কেটের লেনদেন চালু করতে হবে। আপনারা জানেন যে আমাদের এই বিনিয়োগ বাজারে এসব সাধু মার্কা বক্তব্য দিয়ে যে প্রস্তাবনা নিয়ে আগামী অত্যন্ত কাঙ্ক্ষিত যে মিটিং হতে যাচ্ছে 29শে মে, এটাকে যদি এই ধরনের প্রস্তাবনা যায় যে অদক্ষ লোক দিয়ে হবে না, এটা দীর্ঘদিন অসাধু চক্রকে আইনের আওতায়, ভাই অসাধু চক্রকে আইনের আওতায় আনার কথা তো সেভারাল টাইম বলা হচ্ছে। আপনি এই প্রক্রিয়ায় যদি আপনাকে সাধু এবং ইমাম যদি খুঁজতে চান, তাহলে তো বাজারকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এখানে এমন একটি ল এস্টাবলিশ করতে হবে যেন মানুষ বাধ্য হয়ে ভালো পথে চলে। ঠিক আছে, আপনি বা ইমাম সাহেবের মতো যদি আপনি দাওয়াত দেন, তাহলে তো আপনার সেই দাওয়াত তারা কবুল করবে না। তারা মনে মনে দাওয়াত নিবে, কিন্তু আপনাদেরকে তারা আবার বিপদে ফেলে দিবে। তো সুতরাং দেখুন, এখানে কমেন্টসগুলো আসছে, বিশেষ ভালো ভালো কমেন্টস এখানে আসছে যে বাইব্যাক আইন চালু করতে হবে। এখানে সাইদুর খুব সুন্দর একটা কথা লিখেছেন এবং আরেকটি বক্তব্য এসেছে যে 10 থেকে 15% প্রত্যাহার করতে হবে এবং আরেকটা বক্তব্য এসেছে যে আপনার ডিরেক্টরশিপ 30% ডিরেক্টরস হোল্ডিংস থাকতে হবে। যে সাধারণ বিনিয়োগকারী যারা এই বাজারের সাথে সংশ্লিষ্ট, আপনারা কেন এই বিষয়টা বুঝতেছেন না যে বাজারকে নিয়ন্ত্রণ করতে হলে কোম্পানিদের একটি দায়বদ্ধতার জায়গা তৈরি করতে হবে, কীভাবে কোম্পানিগুলো আমাদের বিনিয়োগকারীর কাছে একটা দায়বদ্ধতা তৈরি হবে। তাছাড়া কোনোভাবেই কোনো কিছু ফায়দা হবে না বলে মনে করি। ধন্যবাদ।